সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে। খানভিলায় মানহার হলুদের অনুষ্ঠান করা হচ্ছে। মানহাকে নীরা সুন্দর করে সাজিয়ে আনছে। মানহা সাজতে না চাইলেও জোর করে সাজিয়েছে। মানহাকে স্টেজে বসিয়ে দেয় নীরা। ভাইয়ের বিয়েতে অনেক অনেক ইচ্ছা ছিল তার, কিন্তু সব কি আর পূরণ করা যায়? মানহার হলুদ শেষ হলে সে ছুটবে নিজ বাসায় ভাইকে হলুদ লাগাতে। সবাই একে একে হলুদ ছোঁয়ায় মানহাকে। অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে শেষ হয় মানহার হলুদের অনুষ্ঠান। প্রত্যেক মেয়ের জীবনেই তাদের বিয়ের দিন নিয়ে অনেক স্বপ্ন থাকে, আশা থাকে। সবাই সব রকমভাবে চেষ্টা করে তার সেই বিশেষ দিনটি যেন ভালো কাটে। সুন্দর শাড়ি কেনে, সেরা মেকআপ করতে চায়, আগে থেকেই সব কিছু ঠিক করে রাখে যাতে সেই দিনটা তার অন্তত আর কোনো দুশ্চিন্তা করতে না হয়। যাই হোক, আগে থেকে নানা রকম পরিকল্পনা করে রাখলেও তাদের বিয়ের দিন নানা রকম চিন্তা আসতেই থাকে। আসলে বিয়ে হলো অনেকটা 3 পায়ে দৌড়ের সমগোত্রীয়। বাঁধা পা দুটো একসঙ্গে আগে ফেলতে হয়। এক ছন্দে দৌড়তে পারলে দিব্যি দৌড়বে, কোনো ঝামেলা নেই। যে যার মতো দৌড়তে গেলেই হুমড়ি খাবে দুজনেই। সুতরাং হয় নিয়ম মেনে পা ফেলে ছোটো, নয়তো দড়িটা খুলে ফেলে যে যার মতো পথে হাঁটো। প্রথমবার বিয়ের মতো তেমন অনুভূতি হয় না মানহার। এবার হয় অন্য রকম অনুভূতি। দ্বিতীয়বারের জন্য নিজেকে সাজিয়ে তোলে আবরারের জন্য। যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, সে কেন তার জন্য এতটুকু করতে পারবে না? মানহাকে সাজানোর জন্য কোনো পার্লার থেকে লোক আসেনি। মানহা আসতে নিষেধ করেছে। যেখানে নীরা অনেক বেশি সুন্দর করে সাজতে পারে, সেখানে পার্লার থেকে লোক আসার কোনো মানেই হয় না। সন্ধ্যের পরেই মানহাকে সাজাতে বসে নীরা। তাকে হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে মানহার খালাতো বোন বন্যা। বড় আপুর বিয়ের খবর পেয়ে ছুটে এসেছে সে। তাদের বাসা থেকে শুধু বন্যাই এসেছে, কারণ মানহা চায় না সবাই আসুক। নীরা ভাইয়ের সাথে এ বাড়িতে আসতে চেয়েছিল, বাট হলো না। সেজন্য বউ নিয়ে একেবারে যাবে, তারপর মজা করবে বলে ঠিক করেছে। মানহার সাজ কমপ্লিট করতে রাত 8টা বেজে যায়। একটু পরেই বরপক্ষ চলে আসবে। নীরা মানহাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে বলল, আপু দেখো তো নিজেকে চিনতে পারো নাকি? একদম মনে হচ্ছে সদ্য আকাশ থেকে নেমে আসা কোনো পরী, যাকে দেখলে যে কোনো পুরুষ কাত হয়ে যেতে বাধ্য। আই এম শিওর আমার ভাই তোমাকে দেখলে হার্ট অ্যাটাক করবেই। তোমাকে যা লাগছে আমি তো নিজেই ফিদা হয়ে গেছি। মানহা খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে আয়নায় দেখে। সত্যি সে নিজেকে চিনতে পারছে না। অদ্ভুত এক ফিলিংস হয় নিজের মাঝে। বাইরে থেকে গাড়ির শব্দ পেতেই নীরা আর বন্যা নিচে দৌড় দেয়। তারা নিশ্চিত বর এসেছে। মানহা দরজা ভিড়িয়ে ব্যালকনিতে দাঁড়ায়। গেটের আলোয় বাইরের সবটা স্পষ্ট দেখা যাচ্ছে। আবরারকে গাড়ি থেকে নামতে দেখে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। আবরার গাড়ি থেকে নামার সময় মানহার ব্যালকনিতে তাকায়। দুজনের চোখাচোখি হয়ে যায়। আবরারের মানহার বেনারসির সাথে ম্যাচিং করে খয়েরি রঙের শেরওয়ানি আর পাগড়ি পরেছে। আবরারের মুখে দুষ্টু হাসি। মানহা লজ্জায় চোখ সরিয়ে রুমের ভেতরে চলে আসে। আবরারদের বাসা থেকে আবরার, তার বাবা, দাদু, তার খালু আর ফুপা আর তার খালাতো বোন নিশা এসেছে। আবরারের ছোট চাচা আছে, বাট তাদের সাথে কোনো সম্পর্ক নেই। কিছু একটা কারণে তারা আলাদা হয়ে গেছে। তাদের মতো তারা নিজেদের গুছিয়ে নিয়েছে। তাদের বিয়ের জন্য হয়নি কোনো স্টেজ, আর না আছে কোনো বিয়ে বাড়ির মতো হইচই। খুব সাদামাটা, তাতে কোনো দুঃখ নেই আবরারের। সে তার বনবিড়ালকে নিজের করে পাচ্ছে, এতেই সে খুশি। আবরারকে সাদরে বরণ করে নেন তানিয়া বেগম। বরপক্ষদের সোফায় বসতে দেওয়া হয়। আবরার চুপচাপ সোফায় বসে আছে। প্রেয়সীকে দেখার জন্য মনটা ছটপট করছে তার। কখন তার বনবিড়ালকে দেখবে, মন ভরে দেখবে। নীরা, বন্যা বড়দের সাথে নাস্তার ব্যবস্থা করে দিচ্ছে। বিয়ের পর জমিয়ে খাওয়া দাওয়া হবে। এখন হালকা পাতলা খেতে দেয়। সবাই খেলেও আবরার কিছু মুখে তোলে না। নীরা সেটা লক্ষ্য করে ভাইয়ের কাছে আসে। নিচু হয়ে ফিসফিস করে বলে, ভাইয়া বউকে দেখার জন্য তোমার মনটা আকুপাকু করছে, সেটা আমি বুঝতে পারছি, বাট কিছু তো মুখে তোলো, নইলে নার্ভাস হয়ে পড়বে কিন্তু তুমি। বলে মুচকি হাসে। বোনকে হাসতে দেখে সেও ফিসফিস করে বলে, আমি তো বড় ভাই আর তুই বড় ভাইয়ের সাথে ফাইজলামো করছিস। একটু করলে কি হয় শুনি, ইনোসেন্ট। ফেস করে বলে,
আচ্ছা ভাইয়া, একটা জিনিস দেখবা? কি? আরে দেখবা না কি বলো? কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা দেখবো, দেখা। নীরা নিজের ফোন বের করে গ্যালারি থেকে কিছু একটা বের করে আবরারের সামনে ধরে বলে, দেখো তো চিনতে পারো কি না। নীরা আবরারকে একটা ছবি দেখায়, আর ছবিটা হলো মানহার। মানহাকে সাজিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিল নিজের ফোনে নীরা। ছবিটা দেখে মুখ আপনা আপনি হা হয়ে যায় আবরারের। আবরারের অবস্থা দেখে মিটি হাসে নীরা, ফের বলে, ভাইয়া ছবি দেখে যদি এমন করো তাহলে সরাসরি দেখলে কি করবে? আবরারের ঠোঁটে হাসি, চোখে হাসি, মুখে হাসি, খুশিতে আজ শুধু হাসছে সে। দুই ভাই বোনকে ফিসফিস করে কথা বলতে দেখে অয়ন এগিয়ে আস্তে আস্তে বলে, কি ব্যাপার, তোমরা কি ফিসফিস করছো? আমাকে একটু বলো শুনি। অয়নের কথা শুনে নীরা বলে, তোমাকে বলা যাবে না সিক্রেট। অয়ন আর কথা বাড়ায় না, নীরাকে বলে, কাজী সাহেব চলে আসছে, মানহাকে দ্রুত নিচে নিয়ে এসো। অয়নের কথা শুনে মানহাকে আনতে চলে যায় নীরা আর বন্যা। পাশাপাশি বসে আছে আবরার আর মানহা। মানহা ঘোমটা দিয়ে আছে বিধায় তার মুখ দেখা যাচ্ছে না। আবরার অনেক চেষ্টা করেও প্রেয়সীর মুখ দেখতে পারেনি। মানহা ঘোমটার আড়াল থেকে সবটা লক্ষ্য করে মুচকি মুচকি হাসছে। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেন। প্রথমে আবরারের বিয়ে পড়ান। আবরারকে কবুল বলতে বললে লাজ লজ্জা ফেলে সাথে সাথে কবুল বলে দেয় আবরার। এবার মানহার পালা। কাজী সাহেব মানহাকে কবুল বলতে বললে মানহা বলে না। মানহা কবুল না বলায় আবরার টেনশনে পড়ে যায়। ওদিকে মানহার গলা দিয়ে কথা বের হচ্ছে না। টেনশনে ভয়ে সবটাই কাবু করে আছে তাকে। মিনহাজ খান মেয়ের পাশেই ছিলেন। তিনি মেয়ের হাত ধরে বলেন, মামুনি কবুল বলো, কোনো ভয় নেই মামুনি, আমরা সবাই নিজেদেরই মানুষ। বাবার কথায় ভরসা খুঁজে পায় মানহা। মাথা উঁচু করে বাবার দিকে তাকায়, দেখে বাবার চোখে পানি। ইশারায় কবুল বলতে বলে মানহাকে। মানহা 3 কবুল বলে। সবাই আলহামদুলিল্লাহ বলে। এবার সকলে মোনাজাত করে। মোনাজাতের মাধ্যমে শেষ হয় দুজনের বিয়ে। দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দুজনে হয়ে যায় একে অপরের পরিপূরক, একে অপরের সুখ দুঃখের সাথী। আবরারের ঠোঁটের কোণে ফুটে ওঠে পূর্ণতার হাসি। বিয়ের ঝামেলা শেষ হতেই সবাইকে খেতে দেওয়া হয়। তারপর খাবার পর্ব শেষ হলে বিদায়ের পালা। বিদায় শব্দটায় আছে অনেক কষ্ট। বিদায়ের সময় মানহার সে কি কান্না! সবাইকে জড়িয়ে ধরে খুব করে কাঁদছে সে। মিরাজ মানহাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে। ভাই বোনের কান্না দেখে সকলের চোখে পানি। অয়ন চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে। মিলন খান আর মিনহাজ খান আবরারের হাতে তাদের একমাত্র রাজকন্যাকে তুলে দেন। মিনহাজ খান বলেন, আবরা বাবা, তোমার হাতে তুলে দিলাম আমার কলিজাকে, তাকে তুমি দেখে রেখো। অতি আদরের মেয়ে আমার, কখনো কষ্ট দিও না। আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল, আমার সবটা দিয়ে দেখে রাখবো আপনার মেয়েকে। বাসর ঘরে বসে আছে মানহা। অজানা ভয়ে জড়ো সড়ো হয়ে আছে। বুকের ভেতর ধুকপুক করছে। তখনই দরজা খোলার শব্দ হয়। দরজা খুলে ভেতরে প্রবেশ করে আবরার। তাকে দেখে মানহা নেমে সালাম করতে যায়। আবরার বাধা দিয়ে বলে, আমার বন বিড়ালের জায়গা সবসময় আমার বুকে। মানহা অবাক হয়ে আবরারের দিকে তাকায়। মানহার তাকানো দেখে আবরার বলে, অমন করে তাকাবেন না, নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখছি, আর ঠিক রাখতে পারবো না কিন্তু। মানহা লজ্জায় মাথা নিচু করে নেয়। মানহার মাথা উঁচু করে তার হাতে দেনমোহরের সব টাকা বুঝে দেয়। টাকা দেখে বলে, এগুলো কেন দিচ্ছেন? আপনার কাছেই রাখুন, কাজে লাগবে। ওটা আপনার কাছে রাখুন। দেনমোহরের টাকা দিয়ে আমার স্ত্রীকে হালালভাবে স্পর্শ করতে চাই। ইসলামিক শরীয়তে আছে, স্ত্রীকে দেনমোহরের টাকা পরিশোধ করে তবেই তাকে স্পর্শ করো, তার আগে নয়। আবরার ফের বলে, তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? হঠাৎ আবরারের মুখে তুমি ডাক শুনে চমকে ওঠে মানহা। তারপরে মাথা নেড়ে সায় দেয়। সম্মতি পাওয়ার সাথে সাথে জড়িয়ে ধরে প্রিয়তমাকে। মানহাও প্রথমবারের মতো জড়িয়ে ধরে আবরারকে। আর এখান থেকেই শুরু হয় তাদের পথ চলা। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় আবরারের। চোখ পিটপিট করে তাকিয়ে প্রথমেই সদ্য বিয়ে করা বউয়ের মুখটা দেখে। ঠোঁটের করে ফুটে ওঠে চওড়া হাসি, মারাত্মক সেই হাসি। যে রমণী দেখবে সেই প্রেমে পড়ে যাবে। কাত হয়ে প্রেয়সীর মুখের পানে তাকিয়ে থাকে।
স্নিগ্ধ মায়াময় মুখ, মুখে আছে লাজুক লতার ভাব। মাঝে মাঝে চোখ মুখ কুচকায়, মাঝে মাঝে মুচকি হাসে। ঘুমন্ত বনবিড়ালের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। মানহা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে। ঘুমের ভেতর মানহার মনে হয় কেউ যেন তার দিকে তাকিয়ে আছে, খুব গভীর দৃষ্টিতে তাকে দেখছে। হুট করে মানহা চোখ খুলে তাকায়। হঠাৎ চোখ খোলায় আবরার অপ্রস্তুত হয়ে পড়ে, দ্রুত চোখ সরিয়ে নেয়। মানহার চোখ ছোট করে আবরারের দিকে ভ্রু কুচকে তাকায়, ঘুম ঘুম কণ্ঠে বলে, কি ব্যাপার, আপনি এমন তাকিয়ে আছেন কেন? কি দেখছেন? আবরার মানহার চোখের দিকে তাকিয়ে বলে, তোমাকে। অবাক হয়ে জিজ্ঞেস করে, আমাকে? হ্যাঁ, আমি আমার বনবিড়ালকে দেখছিলাম। তাতে তোমার কোনো সমস্যা আছে? মানহার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমাকে দেখছেন আর আমি বললেই সমস্যা? বাহ, কি চমৎকার কথা। মানহার কথায় হেসে ওঠে আবরার। মানহা ফের বলে, কয়টা বাজে? মাত্র 7টা। কেন? কি 7টা বেজে গেছে আর আপনি আমাকে না ডেকে পড়ে পড়ে আমাকে দেখছেন? ছাড়ুন, আমাকে উঠতে হবে। বাসার সবাই কি ভাববে? নতুন বউ পড়ে পড়ে ঘুমোচ্ছে। ছি ছি ছি। মানহার কথায় আবরার আরও শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে আর বলে, কেউ কিছু ভাববে না নে, এত প্যানিক করো না তো। আমাদের বাসার সবাই অনেক ভালো, আর আমরা স্বামী স্ত্রী। এখনও চিচি করার কি আছে শুনি? ধুর, ওটা আপনি বুঝবেন না। আমাকে দয়া করে ছেড়ে দিন। ফ্রেশ হয়ে নিচে যেতে হবে আমাকে। যদি না ছাড়ি? আবরার খারাপ হয়ে যাবে কিন্তু। কি খারাপ হবে শুনি? নিজের বিয়ে করা বউকেই তো জড়িয়ে ধরছি, অন্য কাউকে তো না। আপনি কাকে মিন করতে চাইছেন? হ্যাঁ, ওই তৃষাকে? তুমি তিশা? ওয়েট, তিশার কথা তুমি জানলে কি করে? সেটা আপনাকে বলবো না, ছাড়ুন তো। বলে বিছানা থেকে উঠে পড়ে। আবরার নিজেও ছেড়ে দেয়। তিশার ব্যাপারটা মাথায় চক্কর খাচ্ছে। সে সব মাথা থেকে ঝেড়ে ফেলে বিছানা থেকে ওঠে। মানহা একেবারে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়, সুতির একটি শাড়ি পরনে। মানহার বেরোনোর পর আবরার ফ্রেশ হতে যায়। মানহা ড্রয়িং রুমে এসে দেখে সেখানে কয়েকজন মহিলা ও পুরুষ বসে আছে। তাদের মধ্যে শুধু তার শ্বশুর আর দাদা শ্বশুরকে ছাড়া কাউকে চেনে না সে। ভদ্রতার খাতিরে সবাইকে সালাম দেয়, সবাই সালামের উত্তর নেয়। সবার সাথে ভালো মন্দ কথা বলে রান্নাঘরে শাশুড়ির কাছে চলে যায়। শাশুড়ি মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। হালিমা বেগম পাশে কারোর অস্তিত্ব পেয়ে তাকান, দেখেন মানহা। মুচকি হেসে বলেন, মানিয়ে নিতে কোনো প্রবলেম হচ্ছে না তো মা? জি না আন্টি। বলে জিভে কামড় খায়। মুচকি হেসে বলে, সরি আন্টি মা। হালিমা বেগম বলেন, সরি বলতে হবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে মা কিংবা আম্মু যেটা বলতে স্বস্তি পাও সেটাই বলবা, ঠিক আছে? আচ্ছা আম্মু, আম্মু ওটা আপনি আমাকে দিন, আমি করছি। বলে হাত থেকে নিতে গেলে বলেন, না না মা, তোমার কিছু করতে হবে না, তুমি গিয়ে সবার সাথে গল্প করো। আমি তো কাউকে চিনি না আম্মু। আচ্ছা চলো, সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেই। হালিমা বেগম মানহার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে যান। তিনি একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেন। আবরারের ফুপিকে উদ্দেশ্য করে বলেন, এটা আবরারের একমাত্র ফুপি রুজিনা, এখন থেকে তোমারও ফুপি। আর তোমার ফুপা শরীফুল ইসলাম। তাদের পাশে বসে আছে নিশার আম্মু, আবরারের ছোট খালা। তার সাথে তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়। মানহা সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলে। সকালের নাস্তা সেরে যে যার কাজে চলে যায়। মাত্র দুপুরের খাবার খেয়ে রুমে এসেছে মানহা। আবরার এখনও আসেনি। আবরারদের বাড়ির আশেপাশের মানুষগুলো মানহাকে দেখতে এসেছে। নীরা তাকে সাথে করে নিয়ে নিচে নামে। বিয়ের পর দিন সবাই নতুন বউ দেখতে আসে। পাড়া প্রতিবেশীরা নানান কথা বলে। একজন মহিলা মানহাকে খুঁটে খুঁটে উপর থেকে নিচে দেখে, মুখ বাঁকিয়ে বলে। মহিলার কথা শুনে মানহার চোখে পানি টলমল করে। যে কোনো সময় অশ্রু বিসর্জন যেতে পারে। মানহা চুপ করে শাড়ি খামচে দাঁড়িয়ে আছে। সে কি বলবে? এটা তো সোনারই কথা। সে যদি এখন কিছু বলে তো লোকে বলবে বিয়ে হতে না হতেই পরের দিনই নতুন বউয়ের মুখে মুখে কথা বলছে। তাহলে তো তার শ্বশুরেরই অপমান হবে। সেজন্য মুখ বুজে সহ্য করে নিচ্ছে। নীরা রাগে কটমট করছে, কিছু বলতে যাবে তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখে ভাইকে। মুহূর্তেই মুখে হাসি ফুটে ওঠে। আবরার আস্তে আস্তে বলে,
আমার বউয়ের আগে বিয়ে হয়েছে কি হয়নি সেটা আপনাদের দেখার বিষয় না। আপনারা বউ দেখতে আসছেন, ভালো কথা। বউ দেখা শেষ হলে এখন আসতে পারেন। আবরারের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠেন মহিলা। রাগে গজগজ করতে করতে বেরিয়ে যান বাসা থেকে। মানহা আবরারের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। আবরার বউয়ের কাছে এসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, খবরদার, আমি যেন আমার বন বিড়ালের চোখে পানি না দেখি। তোমার চোখের পানির অনেক মূল্য, বুঝছো? আবরারের কথায় মুচকি হাসে মানহা। পাশ থেকে নীরা বলে, বাপ্পা, আপনি থেকে তুমি? বা বা বিয়ের পর এত ডেভেলপ। নীরার মাথায় গাঁটটি দিয়ে বলে, ওরে পাজি, ভাইয়ের সাথে দুষ্টামি করা হচ্ছে? হ্যাঁ, ধুর ভাইয়া, তোমার সাথে কথা বলাই বেকার। ভাবিমণি, চলো আমরা আজ অনেক আড্ডা দেব। ছাদে বন্যা একা একা আছে, ভাইয়ার সাথে তুমি যাবে না? বলে টেনে ধরে নিয়ে যায় মানহাকে। পেছন থেকে আবরার ডাকলেও নীরার জন্য কিছু বলতে পারে না। আজ বিয়ের 2 দিন। আবরার আর মানহা খান বাড়িতে যাবে। আবরার প্রথমবার শ্বশুর বাড়িতে যাবে, সেজন্য নিজের রুমে রেডি হচ্ছে। কালো প্যান্ট, কালো শার্ট, তার উপরে কালো কোট পরেছে। ফর্সা গায়ে কালো রঙে বেশ ভালো মানিয়েছে। দেখতে খুব সুদর্শন লাগছে আবরারকে। মানহা খাটের ওপর বসে এক ধ্যানে আবরারকে দেখছে। আয়নায় সবটা দেখছে আবরার, আর মিটিমিটি হাসছে। মানহা আবরারের সাথে ম্যাচিং করে কালো রঙের জামদানি শাড়ি পরেছে, মাথায় হিজাব। সিম্পল সাজ, এতেই পারফেক্ট। আবরার মানহার সামনে এসে দাঁড়ায়। নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে ভ্রু নাচিয়ে বলে, তোমার বরকে কি আজ একটু বেশি সুদর্শন লাগছে? হ্যাঁ। আবরারের কথায় লজ্জায় অন্যদিকে তাকায় মানহা। মুখে তার লাজুকতার হাসি, মুখে হাত দিয়ে আছে। আবরার আবারও বলে, কি ব্যাপার, আমার বউটা কি লজ্জা পাচ্ছে? হুম। ধুর, কি যে বলেন আপনি, একটু চুপ করবেন প্লিজ? আচ্ছা, তা না হয় করলাম চুপ, বাট আমার একটা কন্ডিশন আছে। কি? রাজি আছো কিনা বলো। যদি আমার কন্ডিশনে রাজি থাকো তাহলে চুপ করব। আচ্ছা, আমি রাজি। কি কন্ডিশন বলেন? আজ এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে, বুঝছো ডিয়ার বনবিড়াল? নয় হ্যাঁ। কিন্তু? কোনো কিন্তু নয়। আচ্ছা, চেষ্টা করব। বলো। এখনই? হ্যাঁ। মানহা কি বলবে বুঝতে পারছে না। বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছে। লজ্জায় মুখ লাল হয়ে গেছে। এতদিন আপনি করে বলে, হঠাৎ তুমি করে বলতে গেলে কি হয়? মানহার ভাবনার মাঝেই বলে, কি হলো বলছো না কেন? মানহা আবরারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো তো, দেরি হয়ে যাচ্ছে, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আবরার প্লিজ, তুমি দ্রুত নিচে আসো। বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আবরার হেসে ওঠে মান্নার কাণ্ডে। বেচারা লজ্জা পেয়েছে। মিনিট 20 হয়েছে তারা খানবিলায় এসেছে। আসার পর থেকে আবরার জামাই আদরে অতিষ্ঠ হয়ে গেছে। তার সামনে বিভিন্ন রকমের নাস্তা, মিষ্টি, পিঠা, আরও কত কি সব কিছু খেতে দেওয়া হয়েছে। দেখতে দেখতে রাত বাড়তে আছে। খানবাড়ির সবাই এখন বসে আছে ডাইনিং টেবিলে। তানিয়া বেগম আর ইয়াসমিন বেগম খাবার সার্ভ করছেন। আবরার চুপচাপ অল্প অল্প করে মুখে দিচ্ছে। মূলত সে খেতে পারছে না, তবুও তাকে দেওয়া হচ্ছে। খেতে খেতে মিরাজ বলে, ছোট আম্মু, দুলাভাইকে একটু গোশত দাও তো, একটু বেশি বেশি দিতে পারছো না? তোমাদের বলে দিতে হবে কেন? মিরাজের কথা তানিয়া বেগম আরও গোশত দেন আবরারের প্লেটে। আবরার করুণ চোখে শাশুড়ির পানে তাকান। সে খেতে পারছে না, কেন দিচ্ছে তাকে? কিন্তু তার মুখের ভাষা কেউ বুঝল না। দুলাভাইয়ের অবস্থা দেখে মিরাজ হেসেই যাচ্ছে। মানহা মুখ টিপে হাসছে। অয়ন জোরে হাসতে পারছে না, কারণ আবরার সম্পর্কে তার বড় শালা। মানহা আবরারের পাশেই ছিল। টেবিলের নিচ থেকে মানহার পায়ে গুঁতা দেয় আবরার। মানহা আহ শব্দ করে ওঠে। মানহার শব্দ শুনে সকলে তার দিকে তাকায়। মিনহাজ খান বলেন, কি হয়েছে মামুনি? মানহা হেসে উঠে বলে, কিছু না বাবা, জিভে কামড় লেগেছে। বলে মনে মনে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, মাফ করে দিও, খাওয়ার সময় মিথ্যা বলতে হলো। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি,
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।